আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় বেচা কেনা হচ্ছে ভোট। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী বড়ি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, আলোচনায় যাবার আগে আজকে আমরা জানি যে টিআইবির একটি প্রতিবেদন দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও সেটি নিয়ে কথা বলা হয়েছে। আমি আলোচনায় যাবার আগে সেই কিছু অংশ উল্লেখ করতে চাই। টিআইবির প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে তাদের কাছে এ বিষয়ে তথ্যও রয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগে দৃশ্যমান দুর্বলতা দেখাচ্ছে। রাজনৈতিক দলগুলো চাপের মুখে কমিশন অনেক ক্ষেত্রে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় পরিসরে আচরণবিধির ব্যাপক লঙ্ঘন এবং অনিয়ম ঘটলেও ইসি কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। তিনি বলেছেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রাহকদের হয়রানি ও হুমকির ঘটনাও উদ্বেগজনক। সরকার বলছে তাদের এই প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে। আপা, ভোটের মাত্র আর কয়দিন বাকি। এখন এই ধরনের অভিযোগ যে উঠছে, যে এক তো বেচা কেনা হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে, নগদ অর্থ দেওয়া হচ্ছে, আরেকটা বলছে যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাগুলোই আজকে যে কথাটা টিআইবি বলেছে, এই কথাগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কিছুদিন যাবৎ বলছে এবং ইসির কাছে লিখিত অভিযোগ দিয়ে এসছে, মৌখিক অভিযোগ দিয়েছে, সাংবাদিকদের কাছে বলেছে, কিন্তু কোনো সুরাহা হয় নাই। সরকার বলেছে যে ঐতিহাসিক সুন্দর নির্বাচন করবে। এই নির্বাচনের নমুনা হচ্ছে এই টাইপের। আমরা যখন বলেছি যে কোনো একটা দলের নারী নেত্রীরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, ভোটার আইডি কার্ডের সাথে বিকাশ নাম্বার নিচ্ছে, তারা কিন্তু কোনো কথাই বলে নাই, কিচ্ছু বলে নাই। তো আমরা পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম, তখনও কিছু বলে নাই, এটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা মারামারির কথা বলেছি, তখনও বলেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। এবং প্রশাসন যে নিষ্ক্রিয় এবং নির্লিপ্ত, এটা কিন্তু বহুদিন, 1 বছর 1.5 বছর যাবৎ আমরা বলছি। প্রশাসন ট্রমাটাইজ, প্রশাসনকে উদ্ধার করেন, পুলিশকে উদ্ধার করেন। প্রশাসন আওয়ামী লীগের একদম চরম আওয়ামী লীগার এখানে প্রশাসনদেরকে এদেরকে সরিয়ে অন্য কাউকে আনেন। এগুলো কিন্তু আমরা দিনের পর দিন বলেছি। আমাদের কোনো কথা তারা আমলে নেন নাই। এই আমলে নেন নাই আজকে 11th আওয়ারে। আমি বলতে চাই, আমলে নেন নাই কি কোনো একটা বিশেষ গ্রুপকে, দলকে সুবিধা দেওয়ার জন্য, নাকি সরকার এমনটাই চেয়েছিল যে এই দেশে যা খুশি তাই হোক, আমার কোনো কিছু করার নাই। সরকার যদি একটা দেশে থাকে, তাহলে কেন সরকারকে তো মান্যগণ্য করে না, এমন নজির পাওয়া যায় নাই। সরকারকে বরং বিএনপি নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন অনেকবার যে আমরা বহিষ্কার ছাড়া কিছু করতে পারি না, আপনারা শাস্তির আওতায় আনেন যেই হোক অপরাধী। এই অপরাধী নারী হোক, পুরুষ হোক, যাই হোক না কেন, এই অপরাধী আমার হোক, আপনার হোক, যারই হোক না কেন, এই অপরাধীগুলোকে যদি নিরপেক্ষভাবে যদি বিচার হতো, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো শুনতে হতো না। এবং এটার সঙ্গে আরও একটা যেটা টিআইবি যোগ করেন, সেটা হলো অস্ত্র। এই যে অস্ত্রের ঝনঝনানি, সরকারি অস্ত্র, বেসরকারি অস্ত্র, লিগ্যাল অস্ত্র, ইললিগ্যাল অস্ত্র, দেশের অস্ত্র, বিদেশের অস্ত্র, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই অস্ত্র কার হাতে অস্ত্র আছে আর কার হাতে অস্ত্র নেই, এটাই জনগণ নির্ণয় করতে পারছে না। তাহলে জনগণ ভোটের দিন কিভাবে জনগণ নির্ভয়ে নির্বিঘ্নে তার ভোটটাকে শিওর করার জন্য বলতে পারে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? এই অবস্থা হবে আপনাকে কে বলল? এই যে দম ধরে আছে একটা, দেখেন গুমট বাঁধা একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় তো একটা ভোটের জায়গায়, এমন অবস্থা তো আমরা ছোটবেলা ভোট দেখেছি, এমন তো দেখি নাই, এমন অবস্থায় তো যায় নাই। তাহলে এটা কেন হলো? তাহলে এই অনির্বাচিত বা নির্দলীয় সরকারের কি লাভ হলো আমাদের? আমরা যে দলের বাইরে একটা সরকার দিলাম, যে সরকার কিনা সবার জন্য সমান হারে কাজ করবে, তাহলে কি কাজটা আমাদের জন্য হলো? আমরা এটা নিয়ে ভীষণভাবে আতঙ্কিত, শঙ্কিত। আমরা মনে করছি
সরকার এখনো কিছু বলুক, ইসি কিছু বলুক, ইসির এই কাজগুলো এই মুহূর্তের কাজ কিন্তু সবই ইসির। ইসি কোনো নরণচরণ নাই, কোনো কথা বলছে না, তার মতো করে সে কি কাজ করছে আমরা জানতে পারছি না। এই অবস্থা থাকলে আমরা এই নির্বাচনটাকে অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং হিসেবে চিহ্নিত করব। এই নির্বাচনটা জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং অনাগত কোন জনগণ কিভাবে মারা যাবে, কিভাবে আহত হবে আমরা জানি না। আমরা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে দিন যাপন করছি। আর মাত্র 4টা দিন আছে নির্বাচনের। এই 4 দিনের মধ্যে 3 দিন বলা চলে, 3 দিন নির্বাচনের, 4 নাম্বার দিনে আপনার নির্বাচন। এই 3 দিনের মধ্যে আমার তো মনে হয় না যে যার 9 হয় নাই তার 90তে হবে। 11 টাওয়ারে তারা কি কতটা করতে পারবে। আজকের দিনেরও তো অর্ধেকের বেশি সময়টা চলে গেছে আপনার যে 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 অবস্থাটা। তো সেইখানে আমরা কি করে আশা করতে পারি যে আমরা সুন্দর একটা নির্বাচন পাবো? জি, আমরা মনিয়াপার বক্তব্য শুনছিলাম। আমি মাহফুজ ভাইকে কাছে আসতে চাই। একটি কথা নির্বাচন আসলেই শোনা যায়, আমরা অতীতেও শুনেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি বিষয়। আপার বক্তব্য সেটি উঠে এসেছে। গতকাল নির্বাচন কমিশন থেকে বলেছে ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই বা কোনো সুযোগ নেই। আপনার কাছে আমি জানতে চাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে 21-এর যারা শুনছেন দর্শক শ্রোতা মণ্ডলী এবং সহ আলোচক মনিফা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে যে বিষয়টা আপনি বললেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখানে ইলেকশনের প্রকৃত যে রেজাল্ট, ফলাফল, জনগণের ভোটের যে প্রতিফলন, সেটা না হয়ে যদি প্রশাসনের বা অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন হয়, সেখানে জনমত প্রতিফলিত না হয়ে, জনগণের ভোটের আলোকে ফলাফল প্রকাশিত না হয়ে, সেটাকে যদি অন্য কোনোভাবে যদি মেকানিজম করে সেই মেকানিজমটা কি, কিভাবে সম্ভব? অনেকভাবে তো হয়েছে বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনারা দেখেছেন পুনরাবৃত্তি কেন আমরা বারবার এই একই কথা শুনি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এখন এই জায়গাটা তো দুর্ভাগ্য, আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুর্ভাগ্য যে স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা এখন পর্যন্ত বাংলাদেশের একটা ইলেকশন সিস্টেম বা মেকানিজম, যে জনগণের ভোটের অধিকার, আমরা মর্যাদা এবং সম্মান আমরা রাখতে পারিনি। আমরা দেখা যাচ্ছে বারবারই যখন নির্বাচন আসে তখন বাংলাদেশে 11 সরকার আসে, এখানে মানুষ মারা যায়, মানুষের মত প্রতিফলন হইতে হয় না নির্বাচনে। এরকম বিষয়গুলো দিনের পর রাতে হয়ে যায়, অথবা আমি ডামি নির্বাচন হয়। এইখানে একটা গণতান্ত্রিক সিস্টেমটা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। এটার জন্য আমি মনে করি রাজনৈতিক দল যারা আছে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন বা যারা আপনারা মিডিয়াতে যারা আছেন, সবার এখানে আসলে দায়বদ্ধতা আছে এবং ভূমিকা রাখার সুযোগ আছে। আপনিও কি ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা করছেন বা কোনো দেখছেন এরকম কোনো কিছু ঘটতে পারে? আসলে আমরা জনগণের উপর আস্থা রাখি এবং জনগণের, আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার অন্য যে কোনো সরকারের চেয়ে এটা ভিন্ন সরকার। এখানে এই সরকার প্রতিষ্ঠার পিছনে প্রায় 2000 ছাত্র জনতার জীবন, রক্তের বিনিময়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 40,000-এর মতো ছাত্র জনতা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে। দীর্ঘ প্রায় 17 বছর লড়াই সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অতএব এই সরকার অন্য যে কোনো সরকারের মতো যেনতেন একটা নির্বাচন দিবেন এবং কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ দল বা ব্যক্তিকে ক্ষমতা নিয়ে আসার জন্য কোনো কার্যকর কোনো ব্যবস্থা নেবেন বা মেকানিজম করবেন, সেটা আমরা আশা করি না। আমরা তাদের যে আমাদের ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে উনি যেরকম নোবেল লরিয়েট হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন লোক, তিনি এমন একটা নির্বাচন দিবেন যেটা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হবে। আমরা তার কথা আস্থা রাখতে চাই, আমরা সেটা বাস্তব প্রতিফলন দেখতে চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে শঙ্কিত করে, আতঙ্কিত করে। আমরা দেখি যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরও আমাদের যখন নির্বাচনী আইনে আছে যে যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করতে পারবে না, বা হচ্ছে যারা হচ্ছে যে দ্বৈত নাগরিকের ব্যাপারে সেইখানে আইনে বাধা আছে, সেখানে দেখা যাচ্ছে যে যখন নির্বাচনের তফসিল ঘোষণার পরও দেখা যাচ্ছে যে একটা বিশেষ দল সেখানে নির্বাচন কমিশনকে মানে প্রভাবিত করার জন্য, বাধ্য করার জন্য সেখানে ঘেরাও করে, অবস্থান করে, এবং সেই নির্বাচন কমিশন বলে যে আমরা হচ্ছে যে দুঃখ বারাক্রান্ত মন নিয়ে আমরা হচ্ছে যে এখন এই ঋণ খেলাফিদেরকে নির্বাচন করার সুযোগ বাধ্য হলাম। তো সেরকম পরিস্থিতিতে যখন 45 জন ঋণগ্রস্ত প্রার্থী আইনের দুর্বলতার সুযোগ নিয়ে নির্বাচনে
অংশ নিচ্ছে টিআইবি সেটি বলছে। হ্যাঁ, এখন এই দুর্বলতা আইনে তো দুর্বলতা নয়, দুর্বলতা হচ্ছে যে আইন প্রয়োগে, এবং আইন প্রয়োগ কারা করতে দেয় না, কেন সেই মুহূর্তে ঋষিকে তার কাজ করতে বাধা সৃষ্টি করা হলো, সেখানে অবস্থান ধর্মঘট করে তাকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে এটা পার করে দেওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হলো, সেগুলো নিয়ে অবশ্যই জনগণ সেটার জবাব দিয়ে নেবেন। আমরা চাই যে ইসি এমন কোনো কার্যক্রম করবেন না, এর আগে ইসিদের যে পরিণতি হয়েছে, জাতির কাছে তাদের অপমানিত হয়েছে, লাঞ্ছিত, জুতার বাড়ি পড়ছে, এরকম কোনো ভূমিকা ইসি পালন করবেন না বলে আমরা আশা করি। জি, আমি আপনার কাছে আবার আসবো। মনে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে একটি দলের চাপের মুখে, একটি দল না, উনি স্পষ্টভাবে নাম বলেছেন যে আসলে সেই চাপের মুখেই কি আসলে ইসি, যেটি উনি বলছিলেন। শোনেন, ইসি যদি স্পষ্ট করে ওনারা বলেন, এটা ওনারা মন গড়া কথা বলেন, ওনারা অন্যদিকে আঙ্গুল তুলে বলেন না তার পাতে খাবার নাই মানে আমার পাত খালি, ওনারা হচ্ছে এই টাইপের মানুষ। ওনারা আপনার এর আগেও দেখেন ইসি আমাদের লোক বলে যে ধোয়া তুলেছে, অথচ দেখেন পোস্টাল ব্যালটটা আপনি দেখেন, পোস্টাল ব্যালটটার ধানের শীষ যেখানে দিয়েছে তার মানে কি বুঝিয়েছে। ইসি স্টেটফুলি ওই কাজটা ইসি যদি না করতেন, ধানের শীষকে খুঁজেই পাওয়া যায় না। এবং ধানের শীষের যে পোস্টাল ব্যালটগুলা যে এটা বিদেশিদের কোথায় পাওয়া গেছে, যত সব একটা দলের নেতাদের বাড়িতে পাওয়া গিয়েছে বিদেশে, তা এইখান থেকে প্রমাণ হয়। এবং সিলগুলা কোথায় পাওয়া গেছে, একটা দলের নেতাদের কাছে। ইসি কি এটার বিচার করেছে? করে নাই তো। এবং এখন আপনার বলা হচ্ছে যে 40টা ডিসি অলরেডি কেনা হয়ে গেছে, 40টা ডিসি, এবং এর প্রায় সমান প্রায় এসপি কেনা হয়ে গেছে। তো ডিসি এসপি কারা কিনছে আপনি বলেন, কাদের নাম আসছে? নিশ্চয়ই আপনি জানেন, যাদের টাকা পয়সা 1000 কোটি 20,000 কোটি টাকা এই আমি আপনার সময় কথা বলি নেই, প্লিজ আপনি লেখেন। 20,000 কোটি টাকা তারা বাজেট করেছে প্রত্যেকটা আসনে, 167টা আসনে, 167টা আপনি 100 টাকা দিয়ে গুণ দেন, 100 কোটি টাকা প্রতি আসনে, 100 কোটি টাকা আপনি গুণ দেন। আর বাকি যে টাকা 170টা আসন হইলো 1700 কোটি টাকা, আর বাকিটা হইলো আপনার 17,000 কোটি টাকা, আর বাকিটা হইলো 3,000 কোটি টাকা অন্য কিছুর, অন্য পেঁয়াজ মরিচ লবণ তেল এইসব যে কিনতে হবে সেটার জন্য। তাহলে যাদের টাকা আছে, এবং টাকা কার আছে, কোন পার্টি চাঁদায় সবচেয়ে শ্রেষ্ঠ আপনি জানেন নিশ্চয়ই। আমাদের পার্টি তো খারাপ লোক, আমরা যার টাকা তুলি তার পকেটে রাখি, আমরা নিজেরা খরচ করি না। তো যারা প্রাতিষ্ঠানিকভাবে খরচ করে, প্রাতিষ্ঠানিকভাবে ইনকাম করে, প্রাতিষ্ঠানিকভাবে চাঁদা তুলে সারা বিশ্বে, আপনার আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে আমাকে কোনো ওই দলের একজন আপনার কর্মী বলেছিল, ইউরোপে আমাকে বলেছিল যে একটা সেমিনারে বলেছিল যে এইখানে তাদের 35,000 কর্মী আছে যারা ন্যূনতম মিনিমাম 100 ইউরো থেকে 1,500 ইউরো পর্যন্ত মাসিক চাঁদা দেন। 100 ইউরো থেকে আপনি যদি ধরেন গড়ে 200 ইউরো দিয়ে আপনি গুণন দেন, 35,000-এ কত টাকা আসে? এটা তো সামান্য। অস্ট্রেলিয়া ধরেন, অস্ট্রেলিয়া মিনিমাম 50,000 ওই দলের কর্মী আছে। আমেরিকা ধরেন, ওই দলের আমেরিকায় তো দেখলেন জাতিসংঘের প্রোগ্রামে কি করলো তারা, কি হলো। তারপরে আপনি মিডল ইস্ট ধরেন, তো এইসব চাঁদা তো আছে। আর দেশের চাঁদা যেখানে যাকে চাকরি দেন, তারা চাকরি দেন এবং প্রমোশন দেন, বড় বড় পদ দেন, সেইখানে তারা প্রতি মাসে তাদের বেতনের 5% টাকা দেন। আমি আমার কোনো এক আত্মীয় চাকরি করে তাদের হয়ে আমি জানি, এই জন্য বললাম 5% প্রতি মাসে তারা দিতে বাধ্য টাকা দিতে। তাহলে টাকা যদি 5% করে দেয়, বাংলাদেশে কত লোক তাদের চাকরি করে আপনি খোঁজ নিয়ে বের করেন। এবং প্রমোশন এগুলাই আর টাকা লাগে না, ওই মাসে যে দিবে, যতদিন আপনার খেজুর গাছ আছে খেজুর পাবে, খেজুরের রস পাবে, খেজুরের সার পাবে, খেজুরের গাছের পাতা পাবে যেটা দিয়ে আগুন জ্বালাইতে পারবে, খেজুরের গাছের কাঠ পাবে, কাটার পরে তারপরে আরেকটা খেজুর গাছ লাগাবে, গুড় পাবে, যে রস পাইলে গুড় পাবে। তো সেইখানে তারা হলো চাঁদাবাজদের শ্রেষ্ঠ চাঁদাবাজ। তাদের টাকা, এত টাকার ছড়াছড়ি, এবং তারা সব কিছু করেও প্রাতিষ্ঠানিকভাবে। আমি এখানে তাদের পজিটিভই বলছি, প্রাতিষ্ঠানিকভাবে। আপনি ব্যাংক দেখেন, বিভিন্ন ব্যাংক, কত হাজার কর্মচারী, তারা কিন্তু প্রত্যেকেই মাসে 5% টাকা দেয়, প্রত্যেকেই। এবং তাদের ব্যাংকে যারা, হাসপাতালগুলোয় যারা চাকরি করে, তাদের পরিবহনে যারা চাকরি করে, তারা প্রত্যেকেই 5% দেয়। এবং ওই বিদেশে যে বললাম, ওই যে 100 ইউরো থেকে 3,000 ইউরোর নিচে তো কেউ ইনকাম করে না। তাহলে 3,000 ইউরো, 1,000 ইউরোর আপনার 5%, 100 টাকায় 5 টাকা, 5 × 10 = 50 টাকা, 100 ইউরো আপনার
50 ইউরো থাকলো 1000 ইউরোতে, 3000 ইউরোতে 150 ইউরো, তার মানে ঘরে আপনি 200-র নিচে কেউ দেয় না তাদের। এটা হলো কমন চাঁদাবাজি। তাহলে তারা করবে এইসব কাজ, এটাই তো স্বাভাবিক। তারা চাইলে ডিসি, এসপি, সরকার প্রধান সব কিনে একাকার করতে পারে এবং করছেও তাই। তাহলে আপনার তারা যদি বলে চালুনি, যদি বলে সুচকে যে তোমার একটা ফুটা আছে, আমি বলবো না যে আমি ফেরেস্তা, আমি হলাম সুচ আর ওনারা হলো চালুনি। তা এখন আপনি হিসাব করেন চালুনির কত টাকায় কিনতে পারে। আমি সব মানতে পারি বিএনপির টাকা দিয়ে ভোটার কিনবে, কইভাবে টাকা, কারণ বিএনপি তো যার যার টাকা তার, আপনার টাকা দিয়ে আপনি কয়জন করতে পারবেন? আপনার ধরেন 1000 কোটি টাকা আছে, আপনার নমিনেশনটা, আপনার আসনটা আপনি বড়জোর কনফার্ম করতে পারলেন। আরগুলা সবাই কি 1000 কোটি টাকার মালিক? সবাই কি 100 কোটি টাকার মালিক? সবাই কি 10 কোটি টাকার মালিক? 50 কোটি টাকার মালিক যে 10 কোটি টাকা খরচ করতে পারবে? জি, আপা অনেকগুলো প্রশ্ন রেখেছেন, আমি সেই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে জানতে চাই। আমরা ভোট বেচাকেনা নিয়ে কথা বলছিলাম শুরুতেই, সেটির সঙ্গে আপা আর একটু যোগ করেছেন যে ডিসিএসপিও বেচাকেনা কথা বলেছেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপার কথা এবং হিসাব নিকাশ শুনে আমার কাছে মনে হয়েছে যে আপা হয়তো, আমি জানি না, হয়তো তারেক জিয়া যেভাবে গুপ্ত খোঁজেন সব জায়গায়, কয়দিন পর আপাকেও জামাতের হিসেবে মানে দাবি করেন কিনা, বা উনি দল থেকে আবার অন্য কোনো কিছু হয় কিনা। কারণ অথবা আফা কখনো জামাতের মহিলা বিভাগের কোনো দায়িত্বে ছিলেন কিনা, যেভাবে পার্সেন্টেজ হিসাব করে কোথায় কোন দেশে কত কর্মী আছে, কোন দেশে কত আছে, নেতা আছে, কে কত পার্সেন্ট দেয়, সেটা আফা যে হিসাব দিলেন, নিশ্চয় আফার কাছে এরকম কোনো ডাটা আমি একটা লাইন বলি, আমি পারমিশন নিয়ে বললাম যে আমি যেখানে যে দেশে যাই সে দেশের সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খ হিসাব করি। যেমন আগে একটা বাজারে যাই, কাঁচা বাজারে, জিনিসপত্রের দাম কেমন, তারপরে আমি যাকে পাই, যাদের সাথে সেমিনার করি, তখন তাদের সঙ্গে আমাদের একসাথেই ছিল। সেমিনার করি বা কি করি, আপনাদের কি অবস্থা এখানে, এগুলাই তো মানুষ জিজ্ঞেস করে। আমি কিন্তু আমার ব্রেনটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ শার্প আছে মোটামুটি, আমার কিন্তু মনে থাকে, তো আমি ওই জিজ্ঞেসগুলো করি। মাঠ পর্যায়ে থেকে তথ্য ঠিক আছে না, আমি এই জন্য আশঙ্কা করছি, প্রকাশ করছি, আল্লাহ না করুক আপার এরকম যেন না হয়, হইলে আপনারা নিয়ে নেবেন, সমস্যা কি? এই জন্য এখন আসলে আপনার দেখেছেন হলফনামা, দেখেছেন না প্রত্যেক দলের কে কত হাজার কোটি টাকার মালিক, কে কত টাকার মালিক দিয়েছে না, কে কত হাজার টাকা ঋণী, ব্যাংক থেকে ঋণী, এবং কে কত হাজার টাকা সম্পদের মালিক। তো সেখানে দেখলে তো পাবেন। যেমন আমি একজন ছিলাম, মানে প্রার্থী ছিলাম জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের সম্পদ সব কিছু হিসাব নিকাশ করেও কিন্তু 20 লাখ টাকার বেশি হয় না। তো এখন অনেকে দেখা যাচ্ছে যে 17,000 20,000 কোটি টাকা ব্যাংকের মানে ঋণ আছে, তারপর হলো যে আবার কয়েক হাজার কোটি টাকার সম্পদের মালিক। তো এরকম প্রার্থী দেখে দেখে তো আপনারা প্রার্থী দেন বিভিন্ন আসনে, অতএব ওনাদের দল থেকে করা লাগে না, বরঞ্চ ওই প্রার্থীতা পাওয়ার জন্য ওনারা দলকে টাকা দিয়ে হয় আর কি, কেনা বেচা হয়। যাই হোক, ইতিমধ্যে কে কত টাকার বিনিময়ে নমিনেশন পাইয়ে দেবে বলে মানে সিলেটের আপনি দেখেছেন সংবাদ ভাইরাল হয়েছে। তা যাই হোক, আবার ভোট বেচাকেনার ক্ষেত্রে কি জামায়াত ইসলাম কি, যেটা আপা বলছিল, জামায়াত ইসলাম ভোট সমস্ত কিছুর মধ্যে কেনাবেচার মধ্যে আছে, ভোট কেনাবেচার মধ্যেও কি জামায়াত ইসলাম কি আছে? না, এটা হচ্ছে যে ওই মানে গ্রামে একটা প্রবাদ আছে না, যে হচ্ছে যে যখন কাউকে যখন আপনি চোর ধরতে যাবেন বা ডাকাত ধরতে যাবেন, তখন দেখবেন যে ডাকাইতে চিৎকার করে যে এ ডাকাত ডাকাত ডাকাত, চোর চোর চোর। তার মানে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে ইয়ার সাথে মিশে যাওয়ার, মানে পাবলিকের সাথে মিশে গিয়ে ওখান থেকে বাঁচার একটা সুযোগ আছে। তো এরকম যারা জামাত ইসলামী, তো আমরা সবসময় চেষ্টা করি যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য, এবং জনগণকে সার্ভিস দেওয়া হচ্ছে যে আমরা এটা রাজনীতির পাবলিক ওরিয়েন্টেড যে রাজনীতি করার কারণে জনগণ আমাদেরকে টাকা দিয়ে ভোট কেনা লাগে না। আমাদের জনগণ চিনে, জানে, এবং জনগণ জানে যে জামাত ইসলাম একটা স্লোগান আপনাদের হয়তো জানা থাকার কথা, আমরা নির্বাচন করি তখন এটা বলি যে ভোটও চাই নোটও চাই, টাকা ভোটও দিবেন টাকাও দিবেন, যাতে করে এই প্রার্থী, তো ওই যারা আমাদের প্রার্থী হয় তারা ওরকম হাজার কোটি টাকা বা সম্পদের মালিক না, তারা হচ্ছে যে জনগণ টাকা দেয়, সেই টাকা দিয়ে আবার হচ্ছে নির্বাচন করে। অতএব হচ্ছে যে এইটা জামাত ইসলামের ব্যাপারে বলাটা, এটা হচ্ছে যে নিজেদের বাঁচার জন্য এটা একটা মাধ্যম হতে পারে। যে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো, তার মানে প্রভাবশালী রাজনৈতিক দলগুলো আমরা জানি যে বাংলাদেশে কয়টি রাজনৈতিক দল প্রভাবশালী না। এখন টিআইবি এর দলগুলো বলে তো ধরেন টিআইবির রিপোর্টে আরেকটা অংশ আপনি দেখছেন নিশ্চয়ই, যে গত 17 মাসে যে সহিংসতা হয়েছে, সহিংসতার ক্ষেত্রে প্রায় 600টা সহিংসতার মধ্যে
তার হচ্ছে যে 550টাই হচ্ছে যে বিএনপি করেছে, এবং হচ্ছে সেটা 91%। এখন জামাতেরও সেখানে আছে 7%। এখন জামাতও একটা দল, সেই হিসাবে যদি আপনি বলেন তাহলে 7% দায়িত্ব জামাত। এখন সেটা দিয়ে তো আপনি পুরো জামাতকে আপনি 100% অথবা 50% দায় দিতে পারেন না। তথ্য কি ঠিক আছে? তারা যে বলছে, দাবি করছে যে তাদের কাছে তথ্য রয়েছে, তারা স্পেসিফিক যদি বলে যে কোন প্রার্থী কতটা কোথায় ভোট কিনছে, কি কিনছে, এবং সেটা যদি স্পেসিফিক দেয় তাহলে সেটা প্রকাশ করা উচিত। তাহলে যে জাতি জানতে পারবে, আমরা জানতে পারবো, আপনিও তখন সেখান থেকে ধরে আমাকে প্রশ্ন করতে পারবেন। এখন প্রভাবশালী দল তার বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, এখন তার মধ্যে কে কত কি পার্সেন্ট করছে সেটা স্পেসিফিক হলে, প্রকাশিত হলে আপনার আমার সবার জন্য কথা বলতে ভালো হবে। এবং আমি মনে করি যে এখানে আফা অনেকগুলো প্রশ্ন তুলেছেন। এখানে নারী বাড়ি বাড়ি গিয়ে মানে কি বলছেন, এই এনআইডি এবং বিকাশ নাম্বার, এটা তো আমরা চ্যালেঞ্জ করেছি। এরকম কেউ যদি করে সেটা তো অপরাধ, সেটাকে আপনি আইনের আওতায় তুলে দেন, সেটাকে আপনি মামলা করেন। সেটা না করে এটাকে আপনি হচ্ছে যে একটা ইস্যু বানিয়ে এখন জামাত ইসলামীর কর্মীরা কারো বাড়িতে ভোট চাইতে গেলে, ভোট প্রচারণা করতে গেলে বাড়িতে না রাস্তায় নামছে, সেখানে গিয়ে নারী নির্যাতন করা হচ্ছে, নারীদের হামলা করা হচ্ছে। আফা একজন নারী হিসেবে আমরা ভেবেছিলাম আপাদের পক্ষ থেকে এটার কোনো প্রতিবাদ আসবে, কোনোভাবে তারা এটা নিন্দা জানাবেন। কিন্তু আমরা দেখি অন্যান্য নারী কর্মীদের, নারী নেত্রী বা নারী অধিকার কর্মী যারা আছে তারা যেমন চুপ, আফারাও চুপ। কারণ এগুলো জামাতের কর্মী, যে জামাতের উপর নারীদের উপর নির্যাতন হলে বা তারা যদি হেনস্থার শিকার হন, সেটা আফাদের হতে কষ্ট লাগে না, কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। অবশ্যই সে একজন ভোট কর্মী, ভোট চাওয়ার তার অধিকার আছে, সে কারণ বাড়িতে গেলে সে অবশ্যই ভোট চাইবে, এটা আফাদের কর্মীরা যায়, তাহলে সেখানে তো কোনো নির্যাতন ঘটনা ঘটে নাই। তাহলে জামাত ইসলামের কর্মীরা ভোট চাইতে গেলে কেন এই যে একটা অভিযোগ তুলে নিয়ে এসে তারা যে এইতে জামাতের নারী কর্মীদেরকে হেনস্থা করাটাকে যে একটা লিগালাইজ করে নিলেন, এটা তো বাংলাদেশে এর আগে আওয়ামী লীগ যেটা করেছে আমাদের মিডিয়ার সহযোগিতায়, যে জামাত কর্মী মানে তাকে হত্যা করাটা জায়েজ। এবং আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায় ওই গাছ কাটলে সেটার হচ্ছে যে রিপোর্ট হইতো 3 কলামে, কিন্তু হচ্ছে জামাতের কর্মী মারা গেছে, ক্রসফায়ার শিকার হয়েছে, 1 বছরের ঝিনাইদহে 32 জনকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, সেগুলো কোনো নিউজ আসে না, কারণ জামাত শিবিরের কর্মী, তাকে মারা জায়েজ। তো এখন আপনারা আবার নতুনভাবে সেই ফেসিবাদের জায়গায় যাচ্ছেন এবং সেগুলোকে লিগালাইজ করে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন। আজকে আপনি দেখেছেন যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার হচ্ছে যুবদলের নেতার বাসা থেকে, বিভিন্ন জায়গায় থেকে আমরা দেখেছি। আমাদের হাতিয়ার কথাটাই বলি, আজকে আওয়ামী লীগের মোহাম্মদ আলীর যেই চেয়ারম্যান মেম্বার যারা ডাকাতির সাথে, জলদস্যুতার সাথে জড়িত ছিল, আজকে তাদের মানে প্রার্থী মাহবুবুর রহমান শামীম সাহেব সেখানে নতুন এসেছেন, তার হয়তো তাদের গ্রুপিং আছে, আরও 2 জন প্রার্থী আছেন। এখন বিএনপির নেতাকর্মীরা তার সাথে নাই, সব আওয়ামী লীগেরদেরকে তার দলে নিয়ে এখন তারা হচ্ছে জনগণ বাসা বাড়িতে বাড়িতে ভোটের জন্য হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্র যাইতে দিবেন না বলতেছেন। হ্যাঁ, বিএনপির। তাহলে এখন অস্ত্র কাদের কাছে এবং কারা এগুলোকে নিয়ে করতেছে, কারা আবার জনগণকে ভয় দেখাচ্ছে? জনগণের যে আমরা ভেবেছিলাম যে 17 বছর আমরা যে জনগণের অধিকার নিয়ে কথা বলেছি, বা আফরাসে একসাথে রাজপথে দাঁড়িয়ে সংগ্রাম করেছে, জেল খেটেছে, তারপর হচ্ছে যে আয়নাগরের শিকার, নির্যাতনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আমরা ভেবেছিলাম যে 17 বছর পরে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে জনগণ তার সঠিক প্রার্থী বাছাই করে নেবে, মতের প্রতিফলন হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা পরিকল্পিতভাবে জনগণকে ভীতি সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন। আজকে জনগণ বিএনপিতে ভোট না দিলে তার হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, কেন্দ্রে যাইতে দেওয়া হবে না। এবং হচ্ছে যে এগুলো ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি দেখতেছেন বিভিন্ন জায়গায়। এবং এই কথাগুলো কেন বলতেছে? তারা কি জনগণ থেকে আওয়ামী লীগের মতো কি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন? তারা কি জনগণকে জনগণের কাছ থেকে আস্থা নাই, জনগণের প্রতি তাদের আস্থা নাই? থাকবে কীভাবে? আপনি দেখেন গত এই 1.5 বছরে তাদের নিজ দলের প্রায় 2 শতাধিক নেতাকর্মী তাদের হাতে হত্যার শিকার হয়েছে। তাদের নিজ দলের নেতাকর্মীরা তাদের কাছে নিরাপদ না। আজকে আপনি চাঁদার কথা বললেন, জামাত ইসলামকে বড় চাঁদাবাদ সঙ্গে বললেন, কারণ হচ্ছে তারা পার্সেন্টেজ করে জনগণ কর্মীদের কাছ থেকে টাকা নেয়। তো আপনি তার সাংগঠনিক সিস্টেমে জামাতের রোকনরা 5%, আমরা যারা জামাতের রোকন আছি আমরা 5% সাংগঠনিক ফান্ডে জমা দিই। এটা আমার সাংগঠনিক সিস্টেম, বা হচ্ছে যে আমার স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস। আমরা তো কোনো ব্যবসায়ীকে যাই বলি না যে ভাই আপনাকে এত টাকা না দিলে আপনার দোকানের জাপ বন্ধ হয়ে যাবে, কালকে খুলতে পারবেন না। অথবা আপনি এখানে বাড়ি করতেছেন, এত টাকা না দিলে আপনি হচ্ছে যে বাড়ি করতে পারবেন না, আপনার কাজ বন্ধ। আপনি তো দেখেছেন এই যে পুরান ঢাকায় এই চাঁদার জন্য একজন লোককে কিভাবে পাথর মেরে ফেলা হলো। আজকে বিভিন্ন জায়গায় আজকে মানুষ চাঁদাবাজ.com বিভিন্ন রকম প্রচারগুলো তো আছে, জনগণ তো জানে কারা চাঁদাবাজি করে আর কারা করে না, কারা প্রতিষ্ঠিত চাঁদাবাজ। যে নাসিরুদ্দিন ফাটোয়ারি বলছিল যে 1 নয়ন যে পরিমাণ চাঁদাবাজি করছে সেই টাকা দিয়ে গণভোট আয়োজন করা যাবে, এগুলো তো মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। তো অতএব এগুলোকে নতুন করে আমরা বলতে চাই না, ওনারা বলেন কিন্তু আবার সেগুলোকে আবার জামাতের উপর দিয়ে চাপা দেন। যে মানুষ আপনারা দেখেন, মানুষ এই
যেভাবে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রাকসু সাকসু থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনে ওই আওয়ামী লীগের, ছাত্রলীগের যে নির্যাতন, গণরুম কালচার, গেস্ট রুম কালচার, জোর করে মিছিল নিয়ে যাওয়ার কালচার থেকে বাঁচার জন্য ছাত্ররা যেভাবে ভোট দিয়েছে, ভোট বিপ্লব হয়েছে ডাকসুতে সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমরা মনে করি আগামী 12 তারিখও ভোট বিপ্লব হবে জনগণের চাঁদাবাজদের বিরুদ্ধে এবং হচ্ছে যে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং দখলবাজদের বিরুদ্ধে জনগণ ভোট দেবে। জি, আমি আপনার কাছে আসবো। আপা, তিনি বলছিলেন যে লোকজনকে ভয় দেখাচ্ছে, আতঙ্কগ্রস্ত করছে, আস্থা রাখতে পারছে না, এই আরো বেশ কিছু অভিযোগ তিনি তুলেছেন। আমি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিতে ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, বেশ কিছু প্রশ্ন তিনি তুলেছেন, বলেছেন যে বিএনপির পক্ষ থেকে ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, জনগণের আস্থা নেই বিএনপির প্রতি, সেই বিষয়গুলি তিনি তুলেছেন। শোনেন, জনগণ তো এত বোকা না, ভয় দেখালে যে উল্টা হয় এটা কিন্তু বিএনপি ভালো করে জানে। এগুলো হলো এক ধরনের প্রোপাগান্ডা, যে প্রোপাগান্ডা জামাত একটা সময় ছড়িয়েছে যে বিএনপি চাঁদাবাজি করে। চাঁদাবাজি কারা করে না? জামাত করে না? জামাত ব্যাংক দখল করে নাই, জামাত হাসপাতাল দখল করে নাই, জামাত পরিবহন দখল করে নাই। বিএনপিরও নিজস্ব জায়গা দখল হয়ে গেছিলো, বেদখল হয়ে গেছিলো, দখল করছে, জামাতও করছে। তো জামাতের মধ্যে কি চাঁদাবাজি করেন না? দোকানপাট দখল করে নাই? এখন কথা হলো বিএনপি তো এক কথা দুইবার বলে না, তিনবার বলে না, আমাদের লজ্জা লাগে। আর ওরা গোয়েবলসের থিওরির মতো বলতেই থাকে। আপনি মনে করেন কাউকে পা ভেঙে দিল, এটার কি প্রতিক্রিয়া পড়বে? উল্টা ওই এরিয়ায়, কারণ এইবারের ভোটটা তো ভিন্নতর হওয়ার কথা, এরকমই বোঝা যাচ্ছিল। তাহলে ওইখানে যে ব্যাড ইফেক্ট পড়বে এটা সবাই জানে, পাগলও জানে। তাহলে বিএনপি কেন এই ব্যাড ইফেক্টের জন্ম দিবে? তো এই যে তাদের কথায় তারা নিজেরা ধরা খেয়ে যায়। নারী কর্মীদেরকে পিটিয়েছে, নারী কর্মীদের বিএনপির লোকজন, আমি বিএনপির একটা জায়গাকে সিরিয়াস শ্রদ্ধা করি। আমি যদি বিএনপি কোনোদিন ছেড়েও দেই, ছাড়ার সম্ভাবনা খুব কম, নাই বললেই চলে, ছেড়েও দেই, তাও আমি এই কথাটা বলবো যে বিএনপিরা নারীদেরকে সম্মান করতে জানে, শ্রদ্ধা করতে জানে। আমি একজন নারী হিসেবে, আপনি জানেন আমি বিএনপির অনেক সময়, আমি একদম নিউট্রালি কথা বলি, আমাকে কখনো বিএনপি কোনোদিন বিএনপি বলে নাই যে শোকজ করে নাই আজ পর্যন্ত যে তুমি এই কাজটা কেন করেছ। তো সেই জায়গায়, সেই নারীদের জায়গায় বিএনপির কোনো লোক নারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে না। হ্যাঁ, কোনো বাড়িতে, বিএনপির বাড়ি তো বেশি, বিএনপির বাড়িতে গিয়ে তারা তো ওই যে শীতকালে যদি গরমকালের কথা বললেন তাহলে তো হবে না। তারা যখন ভোটার আইডি কার্ডের সঙ্গে যখন বিকাশ নাম্বার চেয়েছে, অনেকখানি বিএনপিকেই তো কনভিন্স করেছে, অনেক মহিলাদের করার চেষ্টা করেছে তামিলের কথা বলে। আমিও তো তামিলে মনে করতাম যে এটা ধর্মভীরু মানুষের কাজ, তারা যে তালিম ধর্মভীরু মানুষের কাজ, মহিলাদের কাজ। আমিও তো গিয়েছি 2-4 দিন, বাট আমি যখন বুঝতে পেরেছি যে এটা শুধু ধর্মভীরু না, এটা কঠিনভাবে জামাত এইখানে নিজেদেরকে গুপ্ত রেখে সুপ্ত কাজগুলো করছে, তখন কিন্তু আমি আর যাই না। সেই তালিমে আপনার মহিলারা গিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছে, এবং যেইখানে 2-1টা জায়গায় ধরা খেয়েছে ওই মহিলারা তাদের সাথে দুর্ব্যবহার করেছে, বা নিকাবটা খুলতে বলেছে, বা বলছে 999-এ ফোন দিয়ে জানানোর জন্য। এটা কি জানানো যায় না? আপনি যদি আমার বাড়িতে গিয়ে 2 নাম্বারই কাজ করার অফার দেন, আমি তো 999-কে ফোন দিতেই পারি, আমি তো আপনার আইনটা নিজের হাতে তুলতে পারি না। সেটা কি অপরাধ হয়েছে? আর নিজেরাই নিজেদেরকে তারা এইসব কাজ করে তারা অন্যের উপর চাপায় দেয়। বিএনপির কোনো পুরুষ নারীর গায়ে হাত দেয় আমি এটা বিশ্বাস করি না। এটা আওয়ামী লীগ বললে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে, উনিও ওইখানেই পড়ছে, উনিও জানে। আওয়ামী লীগ বললে বিশ্বাস করতাম। আমি বিএনপির এই কথাটা আমি বিশ্বাস করি না যে বিএনপি নারীর গায়ে হাত দিতে পারে। তো এটা তারা যেহেতু যেটা বলতেছে, তারা নারীর যদি হাতই দিয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা তো আছে, তারা যায় না কেন? তাদের তো সবচেয়ে বেশি উকিল, অ্যাডভোকেট, তারা মামলা করে নাই কেন? সেই নামগুলো স্থানীয় মহিলারা স্থানীয় ওই পুরুষদের চিনে, তাহলে তারা মামলা করলো না কেন বলেন? এই কারণ মামলাগুলো তো হেরে যাবে, ভোটের তো সুবিধা হবে না। মামলা না করে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াইলে ভোটে পাশ করা যাবে, ওই আশেপাশে আরো 10টা নারী শুনলে 10টা নারী ভোট দেবে। কিন্তু আমি উনাদের বলতে চাই, উনাদের এটা
অঙ্কুরেই বিনাশ। এই কারণে যে উনাদের আমির সাহেব যে কথা নারীদেরকে নিয়ে বলেছে যে সমস্ত নারীরা আপনার কর্মজীবী নারীরা পতিতা, আর যাই হোক কর্মজীবী নারীর মধ্যে কিন্তু ইটা ভাটা কাজ করে ওই নারীও আছে। আমি আপনার সময় বলেন, দেখেন কর্মজীবী নারীর মধ্যে কিন্তু আপনার যারা বিড়ি বানায় তারাও আছে, কর্মজীবী নারীর মধ্যে যারা গার্মেন্টসে কাজ করে তারাও আছে, কর্মজীবী নারীর মধ্যে যারা আমার বাসায় আপনার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে তারাও আছে। সো কর্মজীবী নারীর মধ্যে সচিবও আছে। তো সচিব থেকে হেল্পিং হ্যান্ড পর্যন্ত কর্মজীবী নারী, সচিব থেকে ঘরের গৃহবধূ পর্যন্ত কর্মজীবী নারী, প্রত্যেকেই পড়ে। তাহলে আপনি এখানে বুঝেন, উনি বলতে পারেন যে আমি এটা বললাম যদি হ্যাক হওয়া জিনিস নিয়ে আমি বলি, হ্যাক এত তাড়াতাড়ি হ্যাক ফেরত আসে না। তারপরেও বললাম হ্যাক যদি হয়েও থাকে, আল জাজিরা কি হ্যাক হয়েছিল? আল জাজিরাতে কি বলেছেন? আল জাজিরাতে সেম কথাই বলেছেন, খালি গালির শব্দটা ছাড়া। আপনি নিজেই বলেন কি বলেছে। আমি বললাম, আপনি বলেন এখন আপনি বলেন যে যেটা যা বলবেন 5 ঘন্টা 8 ঘন্টার কাজের জায়গায় 5 ঘন্টা করে দিবেন, আপনারা বেতন মাগনা দিবে। এতই সহজ বাংলাদেশের মানুষ। আপনি চাকরি করবেন কোম্পানিতে, কোম্পানি আপনার 5 ঘন্টার বদলে 8 ঘন্টার বেতন দিবে। এইসব নারীরা কিন্তু বুঝে। অতএব নারীদের টাকার লোভ দেখান, যে লোভই দেখান, একমাত্র মেটিকুলাস ডিজাইন ছাড়া আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনোভাবেই দেখতে পারেন না, কোনোভাবেই দেখতে পারেন না। আমি আপনার কাছে আসবো। আপা একটি কথা বলেছেন, আমি তো অবশ্যই বলছি মেটিকুলাস ডিজাইন ছাড়া জামায়াত কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। আপার শেষ বক্তব্য ছিল এটি। আজকে আমরা জানি যে নির্বাচন কমিশনে 11টি নারী সংগঠনের নেত্রীরা প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা জামায়াত ইসলামের আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন। এই বিষয়ে আপনি ধন্যবাদ আপনাকে জানতে চাই। মেটিকুলাস ডিজাইন কথা বলছেন, সেই ইঞ্জিনিয়ারিং এর কথাই আসছে। আমি আপনাকে বলছি যে আমি খুবই আমরা দুর্ভাগ্যজনক জাতির জন্য, এবং আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা এটা আশা করি না যে বিএনপির কাছ থেকে বা যে আমাদের তারেক জিয়া বিএনপির চেয়ারপারসন, এখন তিনি নিজেই যেভাবে গুপ্ত শব্দ বলেন। আসলে গত 17 বছর উনি বিদেশে ছিলেন, আমরা দেশে ছিলাম, আমরা জুলুমের শিকার হয়েছি, নির্যাতন শিকার হয়েছি, ফাঁসির মঞ্চে গিয়েছি। আমাদের নেতৃবৃন্দ 11 জন নেতা শহীদ হয়েছেন, তো 5 জন ফাঁসির মঞ্চে জীবন দিয়েছেন। তো এরপর যে আন্দোলন সংগ্রাম, রাজপথে যে গুম কমিশন কর্তৃক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দল হিসেবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে জামাত ইসলামী। এখন ওনারা এই সব কিছু ওনারা তখন যে আপনার যে রাজপথ ওনাদেরকে দেখা না গেলেও এখন ওনারা হয়ে গেছেন মহা বিপ্লবী, আর জামাত হয়ে গেছে গুপ্ত। জামাত হয়ে গেছে যে কোনো আন্দোলন সংগ্রাম করে নাই, এবং তার যে নিজে বলছেন যে জামাত ইসলামী নাকি কোথাও কোনো আন্দোলন সংগ্রামে জামাত ইসলামীকে দেখেন নাই। তো উনি দেখবেন কি আমাদের দেশে ছিলেন না, আর ওই সময় থাকলে হয়তো চোখে হয়তো অন্য কিছু পরে রেখেছিলেন। যাই হোক, তা আমরা মনে করি এদেশের মানুষ দেখেছে, ওনারা না দেখলেও এদেশের মানুষ দেখেছে কারা আন্দোলন সংগ্রাম জীবন দিয়েছে, আর কারা যে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য বাঁচায় রাখার জন্য আঘাত করে আন্দোলনগুলোকে ব্যর্থ করে দিয়েছে। তো সেটা জনগণ জবাব দিচ্ছে, এবং জনগণ জবাব দিয়ে 12 তারিখ ইনশাআল্লাহ। আমরা মনে করি এই যে উনি বিশেষ করে এটা খুবই দুঃখজনক যে একটা আপনি দেখেছেন যে আমিরে জামাতের যেই এক্স আইডিটা হ্যাক হয়েছে, এবং সেটা বিবৃতি দিয়ে যেমন জানানো হয়েছে, সেটার জন্য মামলা করা হয়েছে, এবং আপনি দেখেছেন স্বয়ং বঙ্গভবন থেকে সেখানকার একজন গ্রেফতার হয়েছেন। তাহলে এই পুরো প্রক্রিয়াটা ওনারা জানার পরও যখন এটা নিয়ে রাজনীতি করেন, তাহলে এটাকে অপরাজনীতি বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবং সেটা নিয়ে যখন ওনারা আবার বক্তব্য দেন, এবং যে আপনি বলেন যে একটা দলের প্রধান এই বক্তব্য দিলে এটা কি জনভোট বাড়বে না কমবে, এটা কি এতটুকু বোঝার নাই আমিরে জামাতের? তাহলে আমিরে জামাতের আইডি থেকে এই বক্তব্য পোস্ট করবেন, এটা কোনো পাগল ছাড়া তো আসলে কোনো মানুষ বিশ্বাস করে বলে মনে হয় না। এরপর যে আপনার এই জায়গাতে যে স্বয়ং বক্তব্য দেওয়ার পরও ওনারা যে এটাকে নিয়ে রাজনীতি করেন, কারণ রাজনীতি করার তো ওনাদের আর কোনো এজেন্ডা নাই। অপরাজনীতি করা ছাড়া এই যে দেখেন না যে কুমিল্লা যায় বলে যে সেখানে ইপিজেড চালু করবে, যেখানে দেখা যাচ্ছে যে যায় ফরিদপুরে যায় বলে যে সেখানে গমের চাষ, ভুট্টার চাষ, এলোমেলো যে ওনাদের উপদেষ্টা পরিষদ বা একটাকে যে প্রপারলি গাইড করবেন, সেটা করতে না পারার কারণে আজকে জনগণের কাছে হাস্যরসে পরিণত হচ্ছেন। ওনাদের এই জায়গাগুলোতে ওনাদের আসলে আপনারা যদি অনেক বিজ্ঞ রাজনীতিবিদ দীর্ঘদিনে রাজনীতি করেছেন, আমরা খুশি হইতাম যে ওনারা যদি ভূমিকা রাখতেন, প্রপারলি গাইড করতেন, তাহলে হয়তো আজকে এই অবস্থায় আসতো না। এবং আপনি দেখেন এই যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন, মেটিকুলাস ডিজাইন
জামাত ইসলামী মেটিকুলাস ডিজাইনে বিশ্বাস করে না। জামাত ইসলামী জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে, জনগণের রায় বিশ্বাস করে। আমরা বলি না যে আমরা প্রধানমন্ত্রী হব, আমরা হচ্ছে যে সরকার গঠন করব, জোর করে আমাদেরকে যাইতে হবে, সেটা না। জনগণ যদি আমাদেরকে ভোট না দেয় আমরা তো পরাজিত হবো। ওনারা সরকার গঠন করবো, আমরা সাধুবাদ জানাবো, আমরা ওনাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আবার কিন্তু ওনাদের তো এই মেন্টালিটি নাই, ওনাদের যে কোনো মূল্যে ক্ষমতা যাইতে হবে। এবং এখন থেকে একটা মানে পরিকল্পিতভাবে এমনভাবে প্রচারণা চালাচ্ছে, যদি পরাজিত হয় তো আগে বলছিলাম যে নির্বাচন তো সরকার ইয়ার বিরুদ্ধে সেটা জামাত ইসলামী বা 11 দলীয় জোটের পক্ষে তো মেনে নেবে। অবশ্যই আমরা যদি জনগণ ভোট দিতে পারে এবং জনগণ ভোটের ফলাফল যদি সেই জনগণ ভোটের ইয়ার আলোকে প্রকাশিত হয়, প্রতিফলিত হয়, জনমত প্রতিফলিত হয়, তাহলে অবশ্যই জামাত ইসলাম সাধুবাদ জানাবে এবং সেটাকে মেনে নেবে। কিন্তু সেটা যদি মেকানিজম বা কোনো ধরনের ভোট কেন্দ্র যদি ভোট কেন্দ্র দখল, সন্ত্রাস এবং জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে ভয়ভীতি দেখানো হয়, এবং সেটা যদি মানে যেভাবে আমরা শুনতে পাচ্ছি মানে ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে কেন্দ্রে লাইনে দাঁড়ায় যাবেন, সকালের মধ্যে ভোট দেবেন, দুপুরের পরে ভোট বন্ধ হয়ে যাবে, অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। পরিকল্পনা সেই জায়গাগুলো যদি হয় তাহলে তো সেটা ওই আওয়ামী লীগের মতো বা ইয়ার ফেসিবাদ দিক যে কায়দায় যেভাবে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটা যদি করা যায় সেটা তো জনগণ মানবে না, দেশের তরুণ সমাজ মানবে না। আমি আপনার কাছে আসবো। আপা, যেটি উনি প্রসঙ্গ তুলছিলেন, এই আলাপ সব জায়গায়, আমি কোনো পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যমের খবর বলছি না, আমি রাস্তাঘাটে সাধারণ মানুষের এই কথাটি যিনি বলছেন আমিও শুনছি যে ভোটের দিন 2টা পর্যন্ত ভোট হবে, তারপরে হবে না, তারপরে নির্বাচন মানি না, বয়কট, বানচাল, এই কথাগুলো স্পেকুলেশন চারপাশ দিয়ে শুনছি। এটা তো বিএনপি বলে নাই, এটা তো কোন রাজনৈতিক দলের পক্ষে বলা হয়নি। এটার সাথে যেটা বলেছে, উনি এটার সাথে যেটা বলেছে সেটা হলো যে তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে কেন বলেছে? মেটিকুলাস ডিজাইন হবে বলেই তো বলেছে। ঠেকানোর জন্য আমি তো বলছি, আমার নেতা বলছে, আমি তো অস্বীকার করছি না। এটা কেন বলেছে? এইটা বলেছে এই যে মানুষকে টাকা দেওয়ার জন্য, এইটা বলেছে এই যে মানুষের আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নেয়ার জন্য, কপি নেওয়ার জন্য, এইটা বলেছে ডিসি, এসপি, প্রশাসনকে কিনে ফেলার জন্য, এইটা দিয়েছে যে কোনো মূল্যে মেটিকুলাস ডিজাইনটাকে চালু রাখার জন্য, যাতে চালু রাখতে না পারে সেই জন্য সকালে ভোরে কিভাবে ওরা কোন ব্যালট বাক্স খালি নিয়ে ঢুকে না ভরা নিয়ে ঢুকে সেটা দেখা থেকে শুরু করে ভোট শেষ হওয়া পর্যন্ত বলেছে যে ভোট দিয়েই কিন্তু আপনারা চলে যাবেন না, পাহারা দিবেন, পাহারা দেওয়া পর্যন্ত। যেটা বলে নাই সেটা আপনার মাধ্যমে বলছি, শুধু ভোট পাহারা দেওয়ার না, ভোটের কাউন্টিং হওয়ার পর লিখিত নিয়ে কন্ট্রোল রুমে এসে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল রুম থেকে আপনার ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ছুটি নাই। এই কারণে ছুটি নাই যে প্রতিটা পদক্ষেপে আজকে 2 নাম্বারই করার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে, এবং আপনি যেটা বলছিলেন সেটাও সম্ভাবনা। এখনো প্রতি 2 জন মানুষ দেখা হইলে একজন আরেকজনকে বলে ভোটটা হবে তো দাদা, ভোটটা কি হচ্ছে, এটা কেনর জন্য? কারণ এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভোটটা হচ্ছে না, এটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে ভোটের দিনও 2টা পর্যন্ত যে কোনো সময় ভোট বানচাল হয়ে যেতে পারে, যে কোনো ব্যালট বাক্স ছিনতাই হতে পারে, যে কোনো সময় মারামারির চরম পর্যায়ে ধারণ করতে পারে। কারণ এইখানে আপনার পুলিশ বলেন, অস্ত্র বলেন, এগুলা অস্ত্র যেমন ঝনঝনানি সমস্ত দেশ জুড়ে, পুলিশ তেমন নির্লিপ্ত সমস্ত দেশ জুড়ে, প্রশাসন তেমনই এক পেশে সমস্ত দেশ জুড়ে। এরকম হলে তো নির্বাচন মেটিকুলাস হবে, এটাই স্বাভাবিক। এই কারণে এটা যাতে না হতে পারে সেই জন্য আমাদের নেতা বলেছে সকালবেলা নামাজ পড়েই, ফজরের নামাজ পড়েই, তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজ পড়েই আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। ভোট শুরু হবে কয়টা থেকে? 8টা থেকে। 8টা থেকে ভোট শুরু হবে। সেটার আগে যে ভোটের বাক্স যা ঢুকবে, সেটার আগে যে আপনার পুলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার আপনার ঢুকবে, সেগুলো সব কিছু দেখার জন্য, জনগণ যেন দেখতে পারে, জনগণের সামনে যেন সব কাজগুলো হয়। এই জায়গাটায় আমরা চাই যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, লেভেল প্লেইং ফিল্ড নিজেদেরকেও সৃষ্টি করতে হবে। খালি সরকার করে দিয়ে যাবে, সরকার না দিলে কি আমাদের চলতে হবে না? সরকার আমাদের ব্যবস্থা না করলে আমাদের ব্যবস্থা করতে হবে না? আমরা যেন ব্যবস্থা করতে পারি, সৎভাবে যেন ভোটটা নিতে পারি। কারণ আমি 100% আমি ইনশাআল্লাহ ওয়াকিবহাল যে সৎভাবে ভোট হলে ভোটটা আমার ঘরে পড়বে। আপনি কোটি কোটি বুরকা বানাবেন,
বুরকায় নেকাব মুখে দিয়ে দিবেন, কেউ দেখবে না। আপনি নীলক্ষেতে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 29,000 ভোট, 29,000 ভোটে নীলক্ষেতে পাওয়া গেছে 80,000 ব্যালট, খালি একখানে 80,000 ব্যালট। তাইলে আপনার 29,000 ভোটে যদি 80,000 এক্সট্রা ব্যালট 5 দিন 7 দিন পরে আবিষ্কার করে, তাইলে আপনার 12 কোটি ভোটে কতটি ব্যালট সারা বাংলাদেশে বানাইতে পারে? একটা বুরকার সঙ্গে 10টা ভোট যে যাবে না, কিভাবে আপনি বুঝেন? কারণ আমি আপনার সিল ধরেছি ইতিমধ্যে, আমি আপনার ব্যালট ধরেছি ইতিমধ্যে। তাইলে আমি কি করে আশা করব, বিশ্বাস করব যে আপনার মুখটা বন্ধ থাকলে আমি আপনাকে দেখলাম না, আপনি কি ওই ব্যক্তি কিনা? অতএব ভোটের দিন অবশ্যই আপনার সম্পূর্ণ মুখটা দেখা যেতে হবে, আপনাকে চিনতে হবে যে আপনি কে, এই লোকটা কয়বার এসেছে। কারণ আপনি এখন আর আপনি মুছনীয় কালি দেন, অমুছনীয় কালি দেন না। তা আপনার বোঝা যাবে কেমনে যে কালিটা তেলের মধ্যে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ঘষা দিলেই উঠে যায়, তেলের মধ্যে ঘষা দিলে তো কথাই নাই। তো অতএব আমরা চেহারা দেখেই ভোট দিব, প্রত্যেকটা মানুষের চেহারা দেখা উচিত। আপনার টেলিভিশনের মাধ্যমে বললাম, ভোট যাকেই দেখ, সরকারে যেই যাক, কোনো সমস্যা নাই, আমরা তাকেই মেনে নিব। কিন্তু আমরা তাদের চেহারা দেখব, যেমন পুরুষের চেহারা দেখব তেমন নারীর চেহারা দেখব। এই চেহারা দেখাটা সেটা না, এই চেহারা দেখাটা হচ্ছে ভোটের মাঠে ভোটের জন্য, অন্য কিছু না। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আইন শৃঙ্খলা রক্ষায় 10 লাখ সদস্য মাঠে নেমেছে, তারা নির্বাচনের দায়িত্ব পালন আগে পরে দায়িত্ব পালন করবেন। আরেকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে সরকারের একটি মহল নির্বাচন বানচালে ইনকিলাব মঞ্চের উপর হামলা চালিয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন? আরেকটি কথা যেটি বোরকার কথা আগেও বলা হয়েছে, এখনও আপা বললেন যে বোরকার সঙ্গে 10টি করে ভোট যদি নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কি হবে? জি, ধন্যবাদ আপাকে। আমরা আসলে অনেকেই বোরকার ব্যাপারে অনেকের অ্যালার্জি আছে, কিন্তু যদিও এটা বাংলাদেশের মুসলমানদের মহিলাদের মানে এটা ফরজ বিধান হিসেবে যারা ধর্মকর্ম করে তারা এটাকে মানে ফরজ হিসেবে জানে এবং সেটা অনুসরণ করে এবং মানে। কিন্তু যারা সেটা করে না তারা এই বোরকার ব্যাপারে সবসময়, দাড়ির ব্যাপারে, টুপির ব্যাপারে আমরা দেখেছি আওয়ামী লীগের রাজনীতি করে গেছে। তো এখন আফারাও অনেক করে আবার নতুন করে শুরু করতেছেন কিনা আমি জানি না। যার কারণ হচ্ছে যে একজন লোক সে বোরকা যার যে সবসময় বোরকা পরে, যে সবসময় নেকাব পরে, এখন আপনি যদি তাকে বাধ্য করেন যে না নেকাব পরা যাবে না, বোরকা পরা যাবে না, ইয়া খুলে রাখতে হবে, সেটা তো মানে আপনার মানে অবশ্যই দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে, সেটা আমার মনে বলা উচিত না। কিন্তু হ্যাঁ, অবশ্যই কেউ যেন 2 নম্বরই করতে না পারে, কোনো যেন জাল ভোট দিতে না পারে, সেটা যেন অবশ্যই হচ্ছে সেটা নির্বাচন কমিশন সে ব্যবস্থা করবে। সেখানে মহিলা পুলিশ থাকবে, সেখানে হচ্ছে মহিলার যারা মহিলা যদি সেখানে এজেন্ট থাকে, থাকে, যারা মহিলাদের এজেন্টের সামনে খুলতে তো সমস্যা নাই, কিন্তু সেখানে যদি আপনি পুরুষ রেখে যদি তাদেরকে বাধ্য করেন, আবার ওনাদের এত নেগেটিভ কথা বলতে পারে জাতীয়তাবাদী দলের লোকজন, এটা আসলে আমার এখন অনেক সময় বিশ্বাস করতে কষ্ট হয়। আপনি দেখেছেন যে বিএনপির নেতা কিভাবে ঘোষণা করতেছে যে জামাতের মহিলা কর্মীদের পোশাক খুলে ফেলানোর জন্য, টেনে খুলে ফেলার জন্য, মানে ধিক্কার জানায় এদের এই মানসিকতার জন্য যে এরকম কথা তারা বলতে পারে। একজন মহিলা পোশাক খুলে ফেলবে, মানে এটা কি? উনি আবার নেতা জামাত বিএনপির। তো এটা খুবই মানে আমাদের জন্য দুর্ভাগ্য। এবং হচ্ছে যে আমরা আশা করি যে বিএনপির লোকজন তাহাজ্জুদের নামাজ একদিন পড়েন কেন, নিয়মিত পড়েন, প্রতিদিনই ফজরের নামাজ পড় বাইরন, শুধু নির্বাচনের দিন কেন, সারা বছরে পড়লে আরও ভালো, এটা ভালো হবে, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। তো সেটা আমরা আশা করি। কিন্তু সেটাকে যদি আগ থেকে যে পরিকল্পিতভাবে লাইন বড় করে রাখা, লাইন ধরে রাখা এবং অন্য কাউকে ঢুকতে না দেয়া এবং সেটাকে ভোটের উপর ইসির মতো ঘেরাও করে রাখার মতো কোনো পরিস্থিতি যেন তৈরি হওয়ার জন্য ম্যাটিকুলাস কোনো ডিজাইনের অংশ কিনা, সেটা নিয়ে জাতির অবশ্যই মানে ভোট শুরু হবে 8টা থেকে, সেটা ফজরের আগে কেন, তাহাজ্জুদের নামাজের সময় কেন দখল করতে হবে, সেটা অবশ্যই করবে। আরেকটা বিষয় আমি বলি, মহল কেন নির্বাচন বানচাল করার জন্য ইনকিলাব মঞ্চের উপর হামলা চালাবে? হ্যাঁ, আমি একটা বলতেছি, এর আগে একটু বলি। দেখবেন যে আপনি এখন নির্বাচনের নামে যে ফ্যামিলি কার্ড, এই মানে 50 কোটি ফ্যামিলি কার্ড প্রকাশ মানে ইয়ে করে মানে দেয়া হচ্ছে, এবং কার্ডের যে কার্ডের মানে হচ্ছে যে দোকানে গেলে সব ফ্রি, মানে চাল ফ্রি, ডাল ফ্রি, আলু ফ্রি, সব ফ্রি, মানে একজন কতভাবে যে
মানে এটা প্রচারণা করতেছে, মানে এটা যে আচরণবিধির একটা লঙ্ঘন সেই ব্যাপারে ওনারা সচেতন হয়েও সেই কাজটা করতেছেন। আগে যেমন আওয়ামী লীগ করে গেছে যে মানে 10 টাকায় চাল ফ্রি, সার, এরপর যে ঘরে ঘরে চাকরির কথা বলে লাশ উপহার দেওয়া ছাড়া আর কিছু দেয় নাই, সেই কাজটা এখন ওনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যম দিয়ে এখন আবার নতুন করে শুরু করেছেন। এরপর হচ্ছে যে না, সরকার যেটা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, হ্যাঁ এটা আপনারা দেখেছেন যে এই ওসমান বিন হাদি হত্যার পরে তার বিচার এখন পর্যন্ত প্রকৃত যে প্রধান আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই এবং হচ্ছে যে বিচারটা অগ্রগতি হয় নাই। তাহলে আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে যখন তারা ইনকিলাব মঞ্চ কর্মসূচি দিয়েছে, আমরা যদিও মনে করি যে কোনো কিছু কারো এখন বাড়াবাড়ি করা উচিত না, কারণ হচ্ছে যে নির্বাচনটা একদম নকিং দ্য ডোর এবং জাতির জন্য, দেশের জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকার না আসলে দেশটার জন্য অনেক বড় ক্ষতি যেতে পারে। তাহলে সেই জায়গাতে কেউ এরকম কোনো অবস্থান নেওয়া উচিত না। কিন্তু আপনি দেখেছেন একজন আন্দোলন করতে গেছে, সেখানে যেভাবে গুলি করা হচ্ছে, জাবের গুলিবিদ্ধ, সেখানে মহিলাদেরকে লাথি মারা হচ্ছে, এবং এগুলো তো সেই আওয়ামী পুলিশের যে আচরণ, ড্রেস পরিবর্তন হয়েছে কিন্তু মানসিকতার পরিবর্তন হয় না। বা হচ্ছে যে এখানের মধ্যে আপনি জানেন যে যারা এই পুলিশ প্রশাসন বা বিভিন্ন জায়গায় যারা এই ভূমিকাগুলো পালন করছে, এরা তো আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, এবং তারা যে একটা পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করা অথবা হচ্ছে যে সরকারকে প্রশ্নবিদ্ধ করা বা যাতে করে তাদের সেই এজেন্ডা বাস্তবায়নের অংশ কিনা, পরিকল্পিত করতেছে কিনা, এই জন্য প্রশ্ন তো তুলতে পারে। তাদের ভূমিকাটা তো আসলে জনগণকে প্রশ্ন মানে আতঙ্কিত করতেছে, তারা এটা কোন ধরনের আচরণ করছে এবং কেন এগুলো এরকম হচ্ছে, এবং অন্য কেউ এটাকে নিয়ে যাতে খেলতে না পারে। দেখেছি, আমি ধন্যবাদ জানাই ইনকিলাব মঞ্চকে, সেদিন তারা বিবৃতি দিয়ে এবং সবাইকে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এবং নির্বাচন বানচাল করার জন্য করতে না সুযোগ নিতে না পারে সেই জন্য তারা কর্মসূচি প্রত্যাহার করে নেতাগণের বাড়ি যেতে বলছে। কিন্তু পাশাপাশি যারা এই ভূমিকাটা রেখেছে, পুলিশ প্রশাসন যারা গুলি করেছে বা লাথি মেরেছে, মাদেরকে নারীদেরকে লাঞ্ছিত করেছে, তাদের অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত। ওসমান বিন হাদির বিচারটা দ্রুত হওয়া উচিত, এটা জনগণ দেখতে চায়। এখন আমাদের এটা যেন সাগর রুনির মতো বা ইয়ার মতো সেই দিকে যেন চলে না যায়। একটা প্রার্থী দিনে দুপুরে হত্যার শিকার হয়েছে কিন্তু তার বিচার হবে না, এই সংস্কৃতি আমরা চাই না। কেউই চায় না। শেষ করবো, সুষ্ঠু নির্বাচন নিয়ে আপনার আশা বা হতাশার কতটুকু আছে? আমি নির্বাচনের পূর্ব শর্ত সরকার যেহেতু পূরণ করতে পারে নাই কোনোটাই সম্পূর্ণরূপে, আমি ভোট নিয়ে শঙ্কিত। আমার মনে হয় এই ভোটটা যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর কাছে অনেক শুকর করব। যদি নির্বিঘ্নে সঠিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয় এবং ভোটে যদি কোনো সমস্যা না হয়, কিন্তু নইলে আমি মনে করি যে স্বাভাবিক অর্থে যে এই ভোটটা যেমন লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না, তেমন আপনার নির্বাচনের পূর্ব শর্ত একটাও মানা হচ্ছে না, ঠিক তেমনই নির্বাচনের জন্য যতই বলুক আমি এত লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়েছি, সৈনিক নামিয়েছি, এই নামিয়েছি, কোনোই কাজে লাগবে না যদি অ্যাকশানে না যায়, যদি জায়গাটাকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে কোনো লাভ হবে না, এটাই আমি মনে করি। জি, আমি শেষ করতে হচ্ছে আজকে আমাকে সময় স্বল্পতার কারণে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।